কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে, যে তাদের আচরণের জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। ওরা বিগত 2.5-3 বছর ওদেরকে পার্টিতে দেখাও যায়নি। ওরা সমস্ত তারকেশ্বর চক্রবর্তীর অনুগামী এবং ওখান থেকেই পরিচালিত হয়। ইলেকশনের থেকে আরম্ভ করে এই পর্যন্ত এইভাবেই ওরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমস্ত কিছুতেই এইভাবে আস্ফালন দেখিয়েছে, মারপিট করেছে। কালকে নিজের ওয়ার্ডে নিজের দলীয় কার্যালয়তে আক্রান্ত হলাম, এটাই সবচেয়ে দুঃখজনক। আসল ব্যাপার হয়েছে এরা তোলাবাজি করে খেত। এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচত। এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এই ওয়ারিশি প্রায় 46 জন না 48 জনের কার্ড দিয়ে রেশনের চাল ডাল তেল কেরোসিন তেল এগুলো তুলে বেচে, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এরা বাথরুমের টাকা নিয়ে 9-6 করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। হোর্ডিংয়ের টাকা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরা সিন্ডিকেট নামে তোলাবাজি করতো, এখনও তাই করতে চেয়েছিল। এগুলো এখন আর আমাদের ওয়ার্ডে হয় না। এখন এরা বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি বা সেগুলো আইনানুগ বিভিন্ন চিঠিপত্র আমি দপ্তরেও দিয়েছি, যার ফলে এখানে সেগুলো আটকে গেছে। এখন রাগের কারণ সেটাই। একটা ক্ষোভ বিক্ষোভ 110-এ প্রচণ্ড হচ্ছে। বেআইনি বাড়িতে, মানে যেগুলো আগে কোর হাউস ছিল, গরিব মানুষের কোর হাউসগুলোকে ভেঙে সেগুলোকে দোতলা 3তলা বাড়ি, সেই বাড়িগুলো আর নেই। তাদের থেকে টাকা পয়সা দিয়ে একটা ব্যবসায়ী শ্রেণী আছে, সেই শ্রেণী তারা কিনে নেয় 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ দিয়ে কিনে নিয়ে সেই কোর হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কেএমডিএর যে প্রজেক্ট মহানাগরিক সব জানেন এবং আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন, দেবব্রত মজুমদার জানেন, সবাই জানেন এই ঘটনা। তো এই বাড়িগুলোকে 3তলা 4তলা 401 মারা হচ্ছে, 401 মেরে কিছু বাড়ি ভাঙাও হয়েছে। আবার সেই বাড়িগুলোকে এই নির্বাচনের সময় সেগুলোকে আবার পুনরুদ্ধার করে তাদের গিয়ে ফলস করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে সেই বাড়িগুলোকে আবার তৈরি করা, এই নিয়ে একটা অসন্তোষ দীর্ঘদিন ধরে চলছে এবং ওখানে জনমানসও একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। কে করছেন, মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদত? ও নিজেই যুক্ত আছে, কাউন্সিলর নিজে যুক্ত, কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের 2-3টে ছেলে আছে, তারা যুক্ত। আর ওল্ডেস্ট পার্টি যারা করতো, যারা পুরনো তৃণমূল কর্মী, যারা একেবারে প্রথম থেকে, স্বভাবতই কেউই ওর সাথে নেই। প্রথম কথা হচ্ছে আমার ওয়ার্ড ঘুরলেই জানতে পারবেন আমার সিন্ডিকেট আছে কিনা, তোলাবাজি আছে কিনা 104-এ। সারা যাদবপুর জানে তারকেশ্বর চক্রবর্তী কি। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন বিধায়ক এবং কর্পোরেশনের চেয়ারম্যান, বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি বিধানসভার মধ্যে বলেছিলেন যদি সিন্ডিকেট তুলে দেওয়া হয় তাহলে সরকারটাই উঠে যাবে। সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী বা তার দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাকে সংশোধন করা হয়নি। কারণ তিনি সহজ সরল সত্যটাকে বলেছিলেন। উনি মাঝখানে কিছুদিন আমাদের দলে বেড়াতে এসেছিলেন, আবার তিনি চলে গেছেন, যদিও এবার নিজের নির্বাচনী কেন্দ্রে কাউন্সিলর হয়েও তিনি পরাজিত হয়েছেন, বিজেপি এগিয়ে আছেন। এখন প্রশ্ন হলো, এটা তো কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। আমি তারকেশ্বর বাবুর বক্তব্য শুনলাম, এটা কোনো ব্যক্তি আক্রমণের বিষয় নয়, ব্যক্তির চরিত্র হননের বিষয় নয়, বিষয়টা কোনো নেতার নয়, বিষয়টা নীতি। তৃণমূল যে পদ্ধতিতে দলকে পরিচালনা করেছে, যেভাবে তারা সমাজকে দেখেছে, যেভাবে তারা চলতে অভ্যস্ত, যেভাবে তাদের একমাত্র দর্শন হচ্ছে শেষে বুথে লিড দেওয়াটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য,
তাতে এই ধরনের ঘটনা ঘটবে। এখন তৃণমূলের বিদায় বেলা শেষে সবাই নেমে পড়েছেন, অবশিষ্ট যেটুকু আছে সেটার উপরে দখলদারি করতে, সেই লুটকে প্রতিষ্ঠিত করতে। এবং সে যখন নেই, মাঝখানে থানায় গন্ডগোল হয় না, দুই থানার মধ্যে কেউ বলেন এটা আমার জুরিসডিকশনে নয়, ওটা ওর জুরিসডিকশনে, থানাও মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ে। এখানেও সেরকম বিতর্কে জড়িয়ে পড়ছে, দখলদারি করতে করতে কেউ অন্যের এলাকায় ঢুকে পড়ছে। আর এখানে তো কোনো মতাদর্শগত লড়াই নয়, যেটা আছে সেটা পেশি শক্তির আস্ফালন, যেটা আছে সেটা হচ্ছে একটা চরম ঔদ্ধত্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘটনাটা আজকে জানবেন, না শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে জানলো? ঘটনাটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আপনাদের চ্যানেল সহ, তার মাধ্যমে গোটা পশ্চিমবাংলার জানা হয়ে গেছে। এবং গোটা পশ্চিমবাংলা তৃণমূলের 2 কাউন্সিলর, তৃণমূলের 2 পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের প্রধান বনাম ব্লক সভাপতি, তাদের ভিতর এই ধরনের ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই রকম শোকজের ঘটনা আরাবুল ইসলামের ক্ষেত্রেও ঘটেছিল, এই রকম শোকজের ঘটনা কাইজার আহমেদের ক্ষেত্রেও ঘটেছিল, এই রকম শোকজের ঘটনা তৃণমূলের প্রায় নিচের তলার অনেক নেতার ক্ষেত্রে বারবার ঘটেছে। তাতে কি পশ্চিমবাংলার শৃঙ্খলা ফিরেছে? তৃণমূল দলের শৃঙ্খলা ফিরেছে? এই যে আপনারা একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, কড়া ব্যবস্থা নিয়েছে, এটা কোথায় কড়া ব্যবস্থা হলো? কড়া ব্যবস্থা তো নেওয়ার কথা ছিল পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় তো একই সঙ্গে পুলিশ মন্ত্রী। 2জন কাউন্সিলর মারামারি করলেন, একজনের মাথা ফাটলো, তাহলে যিনি মাথা ফাটালেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো না কেন? এর জন্য কি পুলিশের বিশেষ অনুমতির প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? তাহলে পুলিশ এই ধরনের ঘটনা, মাথা ফাটছে, রক্ত ঝরছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলা দেখছে, অথচ পাটুলি থানার পুলিশ দেখতে পাচ্ছে না এবং অপরাধীকে গ্রেপ্তার করছে না। 2 কাউন্সিলরের অনুগামীরা লাঠি হাতে পরস্পরকে তাড়া করছে, পুলিশ দেখতে পাচ্ছে না। এইটা শৃঙ্খলা?